হিউম্যান মেটানিউমো ভাইরাস অর্থাৎ HMPV। এই HMPV ভাইরাস সম্পর্কে আপনারা তো অনেক কিছুই জেনে গেছেন। HMPV ভাইরাস তো 2001 সালে আমাদের এখানে এসছে। 2001 সালে যে ভাইরাসটা এসছে সেই ভাইরাসের বিরুদ্ধে আমরা তো এতদিন ধরে লড়াই করে এসেছি, কিন্তু তাহলে বলা হচ্ছে কেন আবার করোনা বিধি পালন করতে, মাস্ক পরতে, হাত ধুতে, সেই সব নিয়ম কেন আবার পালন করতে বলা হচ্ছে? আজকে আমরা এই সব নিয়েই কথা বলতে পাশে পেয়েছি কলকাতার বিশিষ্ট ভাইরোলজিস্ট এবং আপনাদের অতি পরিচিত চিকিৎসক ডক্টর অমিতাভ নন্দীকে। নমস্কার, আমি ডাক্তার অমিতাভ নন্দী, মাইক্রোবায়োলজিক্যাল মাইক্রোবিয়াল ইনফেকশাস ডিজিজ বিশেষজ্ঞ এবং স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের প্রাক্তন বিভাগীয় প্রধান। আপাতত কলকাতা শহরে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা করি ইনফেকশাস ডিজিজ নিয়ে। আজকের বিষয় হিউম্যান মেটানিউমো ভাইরাস দিয়ে যে অসুখ এখন হচ্ছে, এখন এই ভাইরাসটি 2001 সালে প্রথম নামকরণ করা হয়, আবিষ্কার করা হয় এবং নামকরণ করা হয় নেদারল্যান্ডসে, মানে হল্যান্ডে আর কি। তো সেই ভাইরাসটি পৃথিবীতে তার অনেক আগে থেকেই আছে এবং সেটা বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের রক্ত পরীক্ষার মাধ্যমে জানা গেছে। অন্তত নাই করে ভাইরাসটি মানুষের শরীরে রোগ সৃষ্টি করছে বিগত 50 বছর ধরে। 2001 সালের পরে ক্রমাগতভাবে বিভিন্ন দেশে, আমেরিকায়, ইউরোপের বিভিন্ন নানা দেশে, আফ্রিকায়, এশিয়াতে, অস্ট্রেলিয়ায়, সব জায়গাতেই এই অসুখের প্রাদুর্ভাব ঘটেছে এবং আউটব্রেক অর্থাৎ ছোট ছোট এপিডেমিক হয়েছে। এটা দিয়ে কখনো আজ পর্যন্ত প্যান্ডেমিক বা সেই ধরনের কিছু হয়নি, যেমন কোভিডে হয়েছিল, সেটা হয়নি। সুতরাং এটা হয়ে চলেছে। এতদিন সেটা নিয়ে কেউ মাথা ঘামায়নি। তার মূল কারণ হচ্ছে যে এই অসুখে তেমন কেউ মারা যায় না। মামুলি যেমন আমাদের ইনফ্লুয়েঞ্জার জ্বর হয়, সর্দি কাশি, ঠান্ডা লাগলে যেরকম সর্দি কাশি, হাঁচি, জ্বর হয়, গায়ে হাতে ব্যথা হয়, এরও উপসর্গ তাই সেরকম হয়। কয়েকদিনের মধ্যে এমনি ভালো হয়ে যায়। ওই উপসর্গ ভিত্তিক চিকিৎসা করলে ঠিক হয়ে যায়। এখানে বলে রাখা ভালো যে এটা এর কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ নেই, যেমন অনেক ভাইরাসেরই কোনো ওষুধ নেই, যেমন কোভিডের ছিল না, এখনও পর্যন্ত কোভিডের স্পেসিফিক ড্রাগ তৈরি হয়নি। তো এর কোনো ওষুধ নেই, এর কোনো ভ্যাকসিনও এখনও বাজারে আসেনি এটাকে প্রিভেন্ট করার জন্য। তাহলে এখানে প্রশ্ন আসছে, তাহলে দুটো দিক। একটা হচ্ছে যে এই ভাইরাসটি আমাদের পৃথিবীতে 50 বছর ধরে আছে, মানুষের শরীরে রোগ তৈরি করে চলেছে, কিন্তু সেই রোগটা যে এই HMPV মানে মেটানিউমো ভাইরাস, এই নামকরণটা হয় 2001 সালে। আর আমরা কি দেখলাম যে না, এই অসুখটা মামুলি সর্দি কাশি জ্বরের মতো সেলফ কিওর অর্থাৎ স্পন্টেনিয়াস কিওর, মানে 5-7 দিনের মধ্যে উপসর্গ ভিত্তিক চিকিৎসা করলে এটা সেরে যায়। এই জন্যেই এর খুব একটা গুরুত্ব আমরা দিইনি বা সবাই দেয় না। তবে একেবারে গুরুত্ব নেই তা নয়, কিন্তু সেটা হচ্ছে যে ধরো বেশি বয়সের মানুষ, 60-65 বছরের ঊর্ধ্বে মানুষ, কিংবা যে কোনো বয়সের মধ্যেই এই অসুখটা হয়, বাচ্চা থেকে বড়দের মধ্যে। বেশিরভাগ ক্ষেত্রে এটা বাচ্চাদের, মানে 12-13 বছরের নিচে এবং 60-65 ওপরে, আর বাচ্চাদের মধ্যে বেশিরভাগটাই হয় 5 বছরের নিচে। আর বাকি যে মাঝের যে বয়স রইল তাদের মধ্যেও হয়, কিন্তু সব ক্ষেত্রে সব বয়সেই এটা ওই মামুলি সর্দি কাশির মতো হয়। কিছু কিছু বিশেষ ক্ষেত্রে এটা জটিলতা সৃষ্টি করে, যেমন ধরো কারোর অ্যাজমা আছে, কারোর আগে থেকে COPD আছে, বা লাংসের অন্য কোনো অসুখ আছে, সেগুলো জটিল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তাকে তো স্বাভাবিক কারণে সেক্ষেত্রে তাকে হসপিটালে ভর্তি করে চিকিৎসা করা হয় এবং এই সংখ্যাটাও খুব নগণ্য। এখন ব্যাপার হচ্ছে যে এই 3-4টে কারণে এটা গুরুত্ব পায়নি এবং এই যে গত 2001 সাল থেকে যখন থেকে আমরা জানি এই ভাইরাসটা নামকরণ হয়েছে এবং চেনা হয়েছে,
তারপর থেকে এত দেশে এতবার হয়েছে, এটা নিয়ে কিন্তু হইচই হয়নি। তাহলে আজকে চীনে ডিসেম্বর মাসের 16 তারিখ থেকে 22 তারিখ এই সপ্তাহে সাংঘাতিকভাবে অসুখটা বেড়ে গেছিল বলে রিপোর্টেড হয়েছে, এবং WHO সেটা জানিয়েছে সবাইকে, যেটা এই সময় হয়েছিল। তাহলে এত মাতামাতি কেন? প্রথম প্রশ্ন কি আমাদের ভারতবর্ষে ছিল কি ছিল না? উত্তর হচ্ছে হ্যাঁ, ভারতবর্ষেও ছিল, যেমন অন্যান্য দেশে ছিল, ভারতবর্ষেও এই ভাইরাসটি ছিল। আমরাই তো কলকাতা শহরে এইসব রুগীদের মধ্যে, যেমন বললাম, আমরা পাই, রেগুলার আমরা এই রোগের চিকিৎসা করে থাকি। তাহলে এই চীনে যেটা হলো, এরপরে হঠাৎ করে মাতামাতি কেন? সম্ভবত এটা একটা কি বলবো, একটা সাইকোলজিক্যাল দিক আছে। আমার মনে হচ্ছে যে ওই চীন থেকে কোভিডের মতো একটা প্যান্ডেমিক শুরু হয়েছিল, এবং সেই চীন থেকে এইরকম শীতকালে, সেও ডিসেম্বর মাস ছিল, কোভিড যখন 2019 সালে ডিসেম্বর মাসে হয়েছিল, ওখান থেকে ধরা পড়েছিল, খবর বেরিয়েছিল। এটাও তাই যে ডিসেম্বর মাসে হয়তো আরও এই সময় অন্য দেশেও আউটব্রেক হয়েছে, হয়তো চীনেও আগের আউটব্রেক হয়েছে, কিন্তু এই কোভিডের পরে সারা পৃথিবী যেন চীনকে একটা অন্য চোখে হয়তো দেখতে শুরু করেছে, সাধারণ মানুষও। তাই চীনকে নিয়ে এত চিন্তা, এই বুঝি কোনো কিছু এলো। প্রথম কথা হচ্ছে, চীনের নামটা এসে যাওয়াতে সবাই একটা ভয় পেয়ে গেছে। আর 2 নম্বর যেটা ভুল হয়েছে, যে এই ভাইরাসটার ব্যাপারে পড়াশোনা না করে, না খবর নিয়ে, না কিছু জেনে হঠাৎ করে এরকম খবরটা ছড়িয়ে দেওয়াটা, এটা বোধহয় আমার মনে হয় ঠিক হয়নি। এটা ভালো করে বিচার করে, দেখে, পড়াশোনা করে, কোথায় কি হচ্ছে দেখে, তারপরে এটা নিয়ে অত হইচই করা হয় দরকার ছিল কি ছিল না, সে তখনই সেটা বলা যেত। কিন্তু আমার মনে হয় না এটা নিয়ে এরকম কিছু করা আছে, এটা ঠিক হয়নি। এটা দুটো উক্তি সমাজ মাধ্যমে, সংবাদ মাধ্যমে খুব চলছে, যেটা আমি মনে হয় যেটা আমরা পছন্দ না করাই ভালো, এবং বিরোধিতা করা উচিত। যেমন হচ্ছে যে নতুন ভাইরাস নয় এটা। আমি আগে এতক্ষণ বললাম এই ভাইরাসটা নতুন নয়। দ্বিতীয় হচ্ছে, এখানে বাচ্চার মধ্যে, একটি 8 মাস শিশুর মধ্যে পাওয়া গেল, বলা হলো ভারতবর্ষে এই প্রথম মেটানিউমো ভাইরাসে ধরা পড়লো, তারপরে বেঙ্গালুরু, তারপরে দিল্লি, তারপরে কলকাতা, নানা দিকে এটা হচ্ছে। এ তো হবেই, এটা সম্পূর্ণ ভুল কথা, এগুলো দুটো কথাই ভুল। এই কারণে আমরা এটাকে নিয়ে আমার মনে হয় যে হয়তো আমরা একটু বেশি আতঙ্কিত হয়ে পড়ছি, এবং আতঙ্ক হওয়ার একটা কারণও আছে। কোভিডের সময় যা হয়েছিল, সাধারণভাবে, স্বাভাবিকভাবে মানুষ তো খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। হয়তো প্রত্যেকটা ফ্যামিলির কেউ না কেউ আমরা হারিয়েছি, বা অনেক অনেক ক্ষতি হয়েছে মানুষের, সেই জন্য মানুষ চিন্তিত। আর চীনের নামটা শুনে বোধহয় এ হয়েছে। না, এটা মৃত্যু ভয় নেই। এই ভাইরাসটি একটি RNA ভাইরাস, এবং আমি এইখানে এই সুবাদে বলে রাখছি, কেন আমি বলবো যে মৃত্যু ভয় নেই, এটা ব্যাখ্যা করতে গেলে আমি কয়েকটা জিনিস বলে রাখি। এই ভাইরাসটির জন্মসূত্রটা আমাদের জানতে হবে। আমি এখানে স্বাভাবিক কারণে কোভিড বা অন্য ভাইরাসের সঙ্গে একটু তুলনা আনতে বাধ্য। এখন কোভিড ভাইরাস একটি করোনা ভাইরাস গ্রুপে, তখন করোনা, তারপরে COVID-19 নামকরণ করা হলো, তারপরে তার প্রতি মাসে একটা করে ভেরিয়েন্ট তৈরি হতে লাগলো, একটা হাহাকার চারিদিকে, একবার মারাত্মক ব্যাপার। এই যে ব্যাপারটা তখন হলো, কোভিডটা এলো কোত্থেকে, মানুষের শরীরে এলো কোত্থেকে, সে নিয়েও নানা রকম তথ্য, খুব কনফিউজিং তথ্য আমরা দেখেছি, আমরা পেয়েছি। যাই হোক, যেটাই হয়ে থাকুক, সে বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু যেটা দেখা গেল যে এটা একটা নতুন ভাইরাস। খুব স্বাভাবিক কারণে একটা নতুন ভাইরাস যখন কোনো প্রাণীর শরীরে ঢুকছে, তার মানে নতুন কেন না, সেই প্রাণীটা তার নর্মাল হোস্ট নয়, এতদিন সেই প্রাণীটাকে সে অ্যাটাক করেনি, এইবারে প্রথম সে অ্যাটাক করছে।
তো সে নিজেও বোঝে না সেই প্রাণীর শরীরে সে বাঁচতে পারবে কি না পারবে, কতখানি লড়াই করতে হবে বা কি করতে হবে, বা তার মধ্যে বেঁচে থাকার জন্য সে তার নিজস্ব পরিকাঠামো সে তখনও তৈরি করে উঠতে পারেনি। সেই চেষ্টা করা, ভাইরাসও তো একটা জীব, সেটা তো একটা প্রাণ, সে তো চাইছে বেঁচে থাকতে পৃথিবীতে, সুতরাং সে লড়াই করছে। এই যে হোস্ট এবং ভাইরাসের মধ্যে যে লড়াইটা, সেটা ঘটে তখনই যখন নাকি একটা নতুন ভাইরাস, নতুন ভাইরাস মানে একটা ভাইরাস নতুন কোনো হোস্ট বা প্রাণীর মধ্যে ঢুকে পড়ে তখনই, এবং কোভিডের ক্ষেত্রে সেটাই হয়েছিল। কিন্তু মেটানিউমো ভাইরাস 50 বছর কেন সেটা বলা হচ্ছে, এটা তৈরি হয়েছিল প্রায় আজ থেকে 130-40 বছর আগে। পাখিদের যে মেটানিউমো ভাইরাস, সেইখান থেকে জেনেটিক পরিবর্তন ঘটিয়ে এরা মানুষের শরীরে ঢুকে, স্বাভাবিক একটা, আমরা মুরগি খাচ্ছি, আমরা পাখি চাষ করছি, পাখি নিয়ে নাড়াচাড়া করছি, পাখিদের ভাইরাস আমাদের শরীরে ঢুকতেই পারে। এখন সেটা প্রথম দিনে সেটা আমার শরীরে বাঁচতে পারলো না, ধরো 100টা ভাইরাস ঢুকলো, তার থেকে একটা হয়তো থেকে গেল, বাকিগুলো সব মরে গেল, কারণ নতুন হচ্ছে, তার বাঁচার কিছু জানে না। এই যে একটা থেকে গেল, সে কিন্তু আমার শরীরে বাঁচার রাস্তাটা খুঁজে পেল বলে সে থাকলো, এবং সেই পেল কি করে না, এই মধ্যে করেছে কি, সে তার জিনটাকে চেঞ্জ করে ফেলেছে। এইভাবে পাখির মেটানিউমো ভাইরাস থেকে মানুষের শরীরে ওই ভাইরাসটা আস্তানা গাড়তে শুরু করলো, করতে 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 দেখা গেল বহু মানুষের মধ্যে রোগটা ছড়াচ্ছে। এই যখন এরকম রোগটা লক্ষ্য করা গেল, এবং 2001 সালে তখন এই ভাইরাসটা এই সর্দি জ্বর কাশি পরীক্ষা করতে গিয়ে দেখা গেল এমন একটা ভাইরাস যেটা আমাদের যা তখনকার দিনে যেসব ভাইরাস জানা ছিল তার সঙ্গে ম্যাচ করছে না, মিলছে না। তখন বিভিন্নভাবে স্টাডি করে দেখা গেল এটা মেটানিউমো ভাইরাসের সঙ্গে কিছুটা মিল আছে, এবং দেখা গেল যে এভিয়ান মেটানিউমো ভাইরাসের সঙ্গে কিছুটা মিল আছে, অথচ অমিল আছে, এবং মানুষের শরীরে সেটা রোগ সৃষ্টি করছে। তাই এটার নামকরণ করা হলো যে হিউম্যান মেটানিউমো ভাইরাস। এখন এই যে প্রায় 150 বছরের কাছাকাছি পৃথিবীতে আছে, এর মধ্যে কিন্তু তার আর মিউটেশন খুব একটা আমরা জানি না। এই মিউটেশন মানে যে আমরা কোভিডে যেমন দেখেছি একটা করে নতুন ভ্যারিয়েন্ট প্রায় এসে আছে, এখানে কিন্তু এখনো পর্যন্ত আমাদের জানা নেই, এবং এটার গুরুত্ব ততটা দেওয়া হয়নি। এই কারণে এর থেকে তেমনভাবে মৃত্যু আমরা কোনো কিছু খুঁজে পাইনি। আমরা যে এখানে চিকিৎসা করছি, চিকিৎসা করতে গিয়ে ধরো আমাদের কাছে রোগী ভর্তি হলো সর্দি কাশি জ্বর নিয়ে, তারপরে শ্বাসকষ্ট হলো, এবারে তাকে হাসপাতালে ভর্তি করতে হলো, দেখা গেল স্যাচুরেশন ফল করছে ইত্যাদি, এক্সরে করে দেখা গেল বুকে লাংসে দোষ হয়েছে, এবারে গলার লালা পরীক্ষা করে দেখা গেল তাতে মেটানিউমো ভাইরাস। তখনই আমরা জানতে পারছি যে এটা মেটানিউমো ভাইরাসের। এবারে তাকে সেই ভাইরাস 5-7 দিনের মধ্যে এমনি চলে যায়, খালি মানুষটাকে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে বাঁচিয়ে রাখা। এইভাবে করেই আমাদের হাতে আজ পর্যন্ত কোনো মেটানিউমো ভাইরাসের পেশেন্ট মারা যায়নি। সুতরাং এই যে ব্যাপারটা, এই ভাইরাসটি আসার ব্যাপারটা হচ্ছে যে কোভিডের সঙ্গে এখানে এই একটা তফাৎ। আমরা যদি অন্যান্য ভাইরাসের সঙ্গে মিল খোঁজা বা অমিল খোঁজার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে অন্যান্য যত রকমের আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের ভাইরাস আছে, ধরো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ধরো রাইনো ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, এসব অনেক ভাইরাস আছে যেগুলো এই রকমেরই সর্দি কাশি জ্বর করে। তো এটাও সেই গ্রুপের মধ্যে পড়ে। এখন এই যতগুলো নাম বললাম তার মধ্যে বরঞ্চ বেশি ক্ষতিকারক হচ্ছে ইনফ্লুয়েঞ্জা বা সোয়াইন ফ্লু এগুলো, কিন্তু মেটানিউমো ভাইরাস এতটা চিন্তা করার কোনো কারণ নেই। করোনার সময় মাস্কের কথা শুধু বলেছি তা নয়, আমি এও বলেছি করোনা ভালো হয়ে যাবার পরেও মাস্ক পরবেন, এবং আমি এও বলেছি মাস্ক শুধু করোনা আটকাচ্ছে না, সে টিবি আটকাচ্ছে, সে ধুলোবালির মাধ্যমে অ্যালার্জি আটকাচ্ছে, পলিউশন আটকাচ্ছে, সে অন্যান্য ভাইরাস আটকাচ্ছে, অন্যান্য ব্যাকটেরিয়া আটকাচ্ছে। আমি এখানে বলে রাখা ভালো, দর্শকরা জেনে রাখুন, আমি কোভিডের পর থেকে এই মুহূর্তে ইন্টারভিউ দিচ্ছে বলে আমার মুখে মাস্কটা খুলে রেখেছি, নাহলে এতক্ষণ মাস্ক ছিল আমার চেম্বারে। আমরা 365 দিন, আমি, আমার টিম, আমার চেম্বারের সবাই, আমরা কখনো মাস্ক ছাড়া থাকি না।
শুধু বাড়িতে যেটুকু সময় থাকি, রাত্রে শোয়ার সময় বা বাড়িতে যেটুকু সময়, এই সময় না হলে বেরোলেই, এমনকি বাজারে বেরোলেও আমি সেই সময় থেকে, করোনার সময় থেকেই মাস্ক পরে আসছি। এবার প্রশ্ন হচ্ছে, আপনারা প্রশ্ন করবেন, কেন স্যার, তখন আপনার কি এখন করোনার ভয় আছে? না, করোনার ভয় নেই, কিন্তু আমার দেখেছি আমি যে আমাদের সমাজটা বা পরিবেশটা আস্তে আস্তে এত দ্রুত নষ্ট হচ্ছে, এবং কতগুলো এই ড্রপলেট বা বায়ু নিঃশ্বাস প্রশ্বাস জনিত তার ভেতর দিয়ে যেসব অসুখ আমাদের শরীরে ঢোকে, তার মাত্রা এমনভাবে বাড়ছে, আর তো চুপ করে বসে থাকা যায় না। এর হিন্টস কিন্তু আমি তখনই বলেছিলাম, আপনারা ভেবে দেখবেন, বা আমি অনেককে বলবো তারা যদি পুরনো ওই ইউটিউব বা এগুলো যদি খুঁজে বার করে দেখতে চান তাহলে দেখতে পারেন। আমি বলেছি বিশেষ করে টিউবারকুলোসিস আটকানোর একটা বড় উপায় হচ্ছে মাস্ক পরে রাস্তায় বেরোনো। তার কারণ হচ্ছে আমাদের একটা থুতু ফেলার অভ্যাস। সে নর্মাল মানুষ হোক আর সে টিবি রোগী হোক, বুকে টিবি হয়েছে, রক্ত বেরোচ্ছে, কাশছে, সে থুতু ফেলছে রাস্তায়, এবং সেই রাস্তা আমাদের তো এতটা পরিষ্কার করা হয় না, চারিদিকে ধুলো বালি, সেখান থেকে শুকিয়ে যাচ্ছে, সেগুলো গাড়ি চলে যাচ্ছে, সেই ধুলো উড়ে আমাদের নাকে মুখে আসছে। এইভাবেই তো টিবির মাত্রা প্রচণ্ড বেড়ে গেছে এখন। আপনারা জেনে রাখুন, টিবি, সে বুকের টিবি হোক, ছাড়িয়ে অন্যান্য শরীরের অন্য জায়গাকেও আজকাল অনেক বেশি মাত্রায় ধরতে শুরু করেছে। এবং আপনারা লক্ষ্য করবেন, করোনার পর থেকে আমরা অন্যান্য অনেক ভাইরাসের একটা আউটব্রেক, মানে কি একটা প্রবণতা দেখা যাচ্ছে। বছরের একটা বিশেষ সময় এই এলো একটা অ্যাডিনো ভাইরাস হলো, আপনারা নিশ্চয়ই শুনেছেন, কয়েক মাস আগে গত বছরে অ্যাডিনো ভাইরাস ছড়ালো খুব। তারপরে এবছর চিকুনগুনিয়া খুব ছড়াচ্ছে, সেটা অবশ্য মশাবাহিত অসুখ। আমি বলছি কথায় যে এইরকম একের পর এক নানা রকম ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সোয়াইন ফ্লু, এগুলো তো পরপর এক একটা আউটব্রেক আমাদের এখানে শহরের চারদিকে এরা হয়েই চলেছে। এখন এগুলো বেড়ে গেছে। এগুলো বেড়ে যাওয়ার মূল দুটো কারণ, একটা হচ্ছে আমাদের জনসংখ্যা বৃদ্ধি, সেটা করছে কিনা মানুষ থেকে মানুষের দূরত্ব কমিয়ে আনছে, আর 2 নম্বর হচ্ছে আমাদের পরিবেশ সাংঘাতিক দূষিত হয়ে গেছে। সেখানে আপনি নিজেকে বাঁচাতে গেলে কি করবেন? মাস্ক ছাড়া। সেই জন্য আমি আমার চেম্বারে বলাই থাকে, রুগী হোক, যে কোনো রুগী এবং তার সঙ্গে যারা বাড়ির লোক আসছে, মাস্ক ছাড়া আমার চেম্বারে ঢুকতে পারবে না। আজকে সেই কোভিডের সময় থেকে সেই নিয়ম এখনও চলছে, আমরা নিজেরাও সেটা ফলো করি। সুতরাং প্রশ্নটা যদি ওঠে যে ডাক্তারবাবুরা কেন মাস্ক পরতে বলছেন, আমি মেটানিউমো ভাইরাসের জন্য মাস্ক পরতে হবে সেটা বলছি না। আমি বলছি মাস্ক পরাটার উপকারিতা এইভাবে আমরা জাস্টিফাই করতে পারি। মেটানিউমো ভাইরাস এখন চীনে হয়েছে, আমরা এখানে মাস্ক পরে ঘুরে বেড়াবো? আমার কাছে এই ব্যাপারটা একটু কীরকম একটু লাগে, মানে লাগছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে আজকে 3 দিন আগে আপনারা জেনেছেন চীনের হয়েছে, মেটানিউমো ভাইরাস হয়েছে। তার আগে আপনি ভাবুন তো, আপনারা গত 1 মাস ধরে কত সর্দি কাশি জ্বর হচ্ছে মানুষের, হয়েছে তো? কজন পরীক্ষা করিয়েছেন? কজন লালা পরীক্ষা করিয়েছেন? 18,000 টাকা 20,000 টাকা দিয়ে পরীক্ষা কেউ করিয়েছে যে তাতে কোন ভাইরাস আছে সে জানার জন্য? করানো হয়নি। এটা কাদের মধ্যে করানো হয়? এই টেস্টটা করানো হয় যখন হাসপাতালে ভর্তি হয়, যখন আইসিইউতে চলে যায়, বা রোগীর অবস্থা খারাপ হচ্ছে, শ্বাসযন্ত্র পুরোপুরি কাজ করছে না, তখন আমরা এইসব টেস্ট করে দেখতে চাই যে কি জীবাণু আছে। এবং এই টেস্টের মাধ্যমে বহু রকমের ভাইরাস, বহু রকমের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস সব কিছু ধরা পড়ে। এখন সেটা তো সাধারণ একটা মামুলি সর্দি কাশি জ্বর হলো, আমি সেই টেস্ট করাবো? সেটা কেউ করায় না। তাহলে প্রশ্ন হচ্ছে মাস্কের ব্যাপারটা এখানে করতে গেল। আপনারা ভেবে দেখুন, আমরা ছোটোবেলায়, আপনারাও যারা দর্শক তারা ছোটোবেলার কথা ভাবুন, সর্দি কাশি হলে রুমাল ব্যবহার করতেন তো? কেন করতেন? শুধু কি নাকে সর্দি মোছার জন্য? তা তো নয়। আপনাদের মধ্যে সেই জ্ঞানটাও ছিল যে যখনই আমি হাঁচবো বা কাশবো, হাতটা বা রুমালটা চাপা দিলে আমার থেকে অন্যের মধ্যে ছড়িয়ে পড়বে না অসুখটা। আপনারা দেখেছেন যে বাচ্চা স্কুলে গেল, এলো সর্দি কাশি নিয়ে, তারপরে বাড়ির সবাইকার হয়ে গেল, বা বাবু গেলেন অফিস থেকে ফিরলেন জ্বর নিয়ে, তারপরে পর বাড়ির সবাই মিলে একের পর এক পড়তে লাগলো। এখন এই যে জায়গাটা, আমাদের আচার ব্যবহার, এই ধরনের কমিউনিকেবল ডিজিজ, এয়ারবোর্ন মানে বায়ুজনিত, হাওয়ায় ভেসে যেসব
ভেসে বেরিয়ে যেসব ইনফেকশন আমাদের মধ্যে ঢোকে তাকে আটকানোর জন্য আমরা ইন জেনারেল এটা একটা অ্যাডভাইস, যারা পারবেন তারা মাস্ক পরে ঘুরুন। তাহলে আপনি শুধু এটা নয়, এবারে সে মেটা নিউমো এলো কি থিটা নিউমো এলো কি বিটা নিউমো এলো, কিচ্ছু এসে যায় না, আপনি বহাল তবিয়তে থাকবেন। এটাই হচ্ছে অ্যাডভাইস। অসংখ্য ধন্যবাদ ডক্টর অমিতাভ নন্দীকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আপনারা জানান, আমি চেষ্টা করছি উত্তর দেওয়ার জন্য। আর আমার আরও অন্যান্য যেসব ভিডিও আছে, অন্যান্য বিভিন্ন অসুখের ভিডিও আছে, সেগুলো দেখতে হলে মেডিটিভস দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি বহু মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে তুলতে সাহায্য করবে। তাই দেরি না করে একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করতে সাহায্য করুন। আর যারা মেডিটিভস এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা।